আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমাকে আপনারা যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। আপনারা এই মুহূর্তে যখন ভিডিওটি আমার শুনছেন তখন আপনারা অলরেডি জানেন যে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, নমিনেশন বোর্ডের সদস্য জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উনি ইন্তেকাল করেছেন। উনি দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে চিকিৎসার অভাবে বা চিকিৎসা করতে না দেওয়ার কারণে, সরকারের অসহযোগিতার কারণে উনি মৃত্যুবরণ করেছেন। ওনার বিদেহী আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। ওনার পরিবারকে এই শোক সইবার শক্তি দিক, এবং আসলে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ, ওনার মৃত্যুর কারণে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ একজন মুরব্বী হারালেন, বা একজন দলীয় নেতা নয় শুধু, এটা সারা দেশের জন্যই বিশাল একটা ক্ষতি। ওনাদের মতন এরকম একজন নেতার মৃত্যু সারা দেশের জন্যই ক্ষতি। আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। যখন এই ভিডিওটা শুনবেন তখন হয়তো চট্টগ্রাম জামাতে ফালার আপনার যে জানাজা সেটা শেষ হয়ে যাবে, মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে ওনার লাশ। ওখানে শেষ জানাজার পরে পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হবে। এর ভিতরে আপনারা দেখেছেন যে গত পরশুদিন আরেকটা হৃদয় বিদারক ঘটনা, একটা ছাত্রলীগের ছেলেকে আপনার গলায় দড়ি দিয়ে চট্টগ্রাম শহরের ওকে গলায় দড়ি দিয়ে আপনার ব্রিজের মধ্যে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এটা আপনি জানেন সারা দেশে বিভিন্ন রকম ঘটনা ঘটছে। তো এর ভিতরে আপনারা তো থাম্বনেল এবং ব্যানার দেখে ভাবছেন যে আমি বলছি যে ডিসেম্বর শেখ হাসিনা ফিরছেন। কেন বললাম? আসলে কেন বললাম এটা কোনো কথা না, কেন বললাম না এটা বললাম, এবং সিউরিটিও দিলাম যে ডিসেম্বর। কারণ আমার এর আগেরও দুটা তিনটা ভিডিওতেই আছে যে আমাদের নেত্রী নিজ মুখেই বলেছেন যে আমি 6 মাসের ভেতরে ফিরবো। তা আমরা যদি মে মাসটা চলতি মাস এটা যদি ছেড়ে দিই, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর হচ্ছে যে 6 মাস পূর্ণ হয় ডিসেম্বর। এর ভিতরেই ফিরবেন, 6 মাসের ভেতরে ফিরবেন। এর থেকে 1-2 দিনও এদিক ওদিক হবে না। কেন আমিও বলছি এরকম সিউরিটি? তার হচ্ছে আমি আপনাদের এর আগেও বলেছি যে নেত্রী গত 20 মাস বারবার বলেছেন আমি আশপাশে আছি, তোমরা সাহস হারাইও না, আমি যে কোনো মুহূর্তে ঢুকবো, টুপ করে ঢুকে যাব, এই সে অনেক রকম। কিন্তু এইবার তিনি স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে আমি 6 মাসের ভেতরেই ঢুকবো। 6 মাস বলতে আপনার ডিসেম্বর পর্যন্ত একদম ইজিলি ধরে রাখতে পারেন যে ডিসেম্বরের ভেতরেই উনি ঢুকবে। এর কোনো দ্বিমত আর নাই। তো কেন উনি ঢুকবে, হঠাৎ করে কি হলো, কিভাবে উনি ঢুকবে, এইটা হয়তো অনেকে চিন্তা করছেন। তা আমি তিন চারটা ঘটনা বলি, এগুলো যদি আপনি একটু মিলান হয়তো বুঝবেন যে কিভাবে ঢুকবে। বাংলাদেশে এখন যে অবস্থা, অস্থিতিশীল একটা পরিস্থিতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই। হামে মানুষ মরছে, ধান খেতে চিটা হয়ে যাচ্ছে, পেট্রোল নাই, ডিজেল নাই, মানুষের মনে হাহাকার, মানুষ একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছে না। এই অবস্থায় বাংলাদেশের গরিব মেহনতি মানুষ যারা আছে, শ্রমিক মজুর মেহনতি মানুষ যারা, এদের মধ্যে হাই হাই উঠে গেছে। এরা প্রচণ্ডভাবে শেখ হাসিনার যে নেই এটা অনুভব করছে। আপনার উত্তরবঙ্গ, সিলেট অঞ্চল, মানে যেসব জায়গা আছে একদম গ্রামে, ওখানে দেখেন কৃষকরা, শ্রমিকরা বলে যে শেখ হাসিনা, ওরা নেত্রী বা আপা বলে না, ওরা ডিরেক্ট বলে শেখ হাসিনা, হাসিনা, ওকে হাসিনা বলে আদর করে। যে হাসিনা আমাদের মাফ করে দিও, আমাদের তো কোনো ক্ষমতা নাই, আমরা তোমার কিছুই করতে পারি নাই, সুযোগ পাইলে হয়তো একটা ভোট দেবো, সেই সুযোগও নাই। এই ধরনের ভিডিও আপনার প্রচুর পাবেন। এইটা দেখবেন ঢাকা শহরের রিক্সাওয়ালাদের মধ্যে দেখবেন বলে আগেই ভালো ছিলাম, আগে তো 2000 কামাইতাম, এখন 200 কামাই। এইসব কথাবার্তা মানে হচ্ছে যে আপনার এই যে শ্রমিক, কৃষক, মজুর, মুটে, মানে দরিদ্র মানুষের মধ্যে হাহাকার তৈরি হয়েছে শেখ হাসিনার জন্য। এইটা এই সরকার না, কোনো সরকারই ট্যাকেল দিতে পারবে না। শেখ হাসিনার দ্বারা সম্ভব ট্যাকেল দেওয়া। এই যেমনগুলো একটা। দ্বিতীয়ত দেখেন কূটনীতিক ভাবে
এই সরকার পুরোই বিপর্যস্ত। যেমনটা আপনার ইন্ট্রিমের নুনুর সরকার বিপর্যস্ত ছিল, এই সরকারও সেম বিপর্যস্ত। তারা ভারতের সাথে ওয়াদা করে আসছে, এখন ভারতের সাথে লেগে বসছে। ওইদিকে ভারত বলতেছে কাঁটা তার দিবে, এদিকে তিনটা চোরাচালানকারী, যারা চোরাচালান করে, এরকম তিনজন মারা গেছে। এগুলো নিয়ে তারা, হ্যাঁ ভারত একটা মারলে আমরাও মারবো, তো বাবা দেয়া মার, মাইরা দে। কাঁটাতারের বেড়া কেন দিবে? তো কাঁটাতারের বেড়া দিবে, তোরা দরকার হয় তোদের জায়গায় তোরা দেওয়াল তুলে দে 50 ফিট উঁচা। হুম। তো এইটা হচ্ছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে ঝামেলা চলছে। ওইদিকে আবার চীনের সাথে হাত মিলাতে চাচ্ছে, এইদিকে আবার পাকিস্তানের সাথে, সব মিলে একটা ভজঘট অবস্থা। আর তৃতীয়ত যেটা, সেটা দেখেন বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার আইন, এখানে সবগুলোতে লেজে গোবরা অবস্থা। যেমন গতকাল আর আজকে মিলে আপনার যেই সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেখানে দেখবেন যে 4,500 নাকি আইনজীবীকে নমিনেশনই তুলতে দেওয়া হয়নি। এদের অনেকে নাকি আওয়ামী লীগই করে নাই কখনো, মানে এমন নিজের নিজের আওয়ামী লীগ না বিএনপি কেউ জানে না, হেদেরও তুলতে দেয়নি। তো এইসব নিয়ে একটা বিশাল গেজনা চলছে। জিও পলিটিক্সের প্রতিনিয়ত আপনার সূত্র চেঞ্জ হচ্ছে। যেমন আপনারা হয়তো গতকালকে দু একটা নিউজ দেখেছেন কিনা আমি জানি না, সেখানে বলা হচ্ছে যে আমেরিকা অলরেডি পাকিস্তানের একটা ডাবল স্ট্যান্ডার্ড ধরতে পারছে, যেখানে পাকিস্তান ইরানের এই, আমেরিকার হয়ে ইরানের সাথে চুক্তি করানোর চেষ্টা করছে, ইরানকে বোঝানোর চেষ্টা করে। সেখানে নাকি যখন আমেরিকা যখন আক্রমণ করে ইরানকে, তখন নাকি ইরানের যে ফাইটার জেটগুলো নাকি পাকিস্তানের একটা এয়ারবেসের মধ্যে সুরক্ষিত ছিল। মানে এদিকে পাকিস্তান আমেরিকার কাছে মারেন, আবার এদের জিনিস নিয়ে ওখানে সুরক্ষা করে। এগুলো ধরা খেয়ে গেছে অলরেডি, স্যাটেলাইট ইমেজ টিমেজ সহ এগুলো ধরা খেয়ে গেছে নূর খান এয়ারবেসের ভিতরে। নূর খান এয়ারবেসের মধ্যে ইরাকের, ইরানের বিমান রাখা। তো এগুলো পাকিস্তানের সাথে, পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ এই সন্ত্রাস বিরোধী, তারপরে কি বর্ডারের চোরাচালান, হেদের লাগে বর্ডার নাই, তো এগুলো নিয়ে বহু চুক্তি মুক্তি করছে। তো চতুর্দিকে লেজে গোবরে। আর এই লেজে গোবরের অবস্থায় যদি এখন যে অবস্থা, তাতে বাংলাদেশে আপামর জনসাধারণই চাইতেছে যে শেখ হাসিনা আসুক। আর এইটা আগামী 1, 1.5, 2 মাসের ভিতরে স্ফুলিঙ্গের মতন হয়ে যাবে। আবার অনেক ইউটিউবার বা অনেক পত্রিকাওয়ালা বা বলতে পারে যে হ্যাঁ আমেরিকার সাথে মার্কো রুবিও আসবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার দেখা হয়ে যাচ্ছে, টেলিফোনে কথা হয়ে গেছে, উনি আসতেছেন। এগুলো হচ্ছে যে সব বাকওয়াস কথাবার্তা। বাংলাদেশ আওয়ামী লীগ 1996 সালে ক্ষমতায় এসেছিলেন জনগণের ভোটে, জনগণের জোরে। 2008-এও জনগণের ভোটে এসেছিলেন। এবারও শেখ হাসিনা আবার এদেশের মাটিতে পা রাখবেন, সেটা জনগণের ভোট। মানে বাংলাদেশ আওয়ামী লীগের জনগণ, আপামর জনগণ, আপামর আপামর জনগণের ভালোবাসায় ওনাকে দেশে আসতে বাধ্য করবে জনগণ। মানে জনগণই বলবে যে আপনি ফেরত আসুন, আপনি ছাড়া আমরা চলবো না, বাধ্য করবো বলতে আমি ওটা বলছি যে ওদের ভালোবাসায় বাধ্য হবেন নেত্রী আবার দেশে ফিরে আসতে। আর সেটা নেত্রীও জানেন। এবং সেটা আপনারা এই যে আমি যে তিনটা কারণ বললাম, এগুলো যদি একটু মিলান তাহলে দেখবেন। কারণ হতদরিদ্র মানুষ যখন খাইতে পায় না তখন মুষ্টিবদ্ধ হয়, আর এই মুষ্টিবদ্ধ যখন হয় তখনই আন্দোলন গড়ে ওঠে। এবং এই জিনিসটাই গড়ে উঠবে আগামী 2-3 মাসের ভেতরে। চোখ কান খোলা রাখেন। আর আমাদের কাজ কি? আমাদের কাজ এখন বেশি বেশি দেশের ভেতরে যে অরাজকতা হচ্ছে এটাকে বেশি বেশি তুলে ধরা। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন, গ্রামে গঞ্জে গিয়ে তুলে ধরতে পারেন। এই যে আমার ছাত্রলীগের ভাইয়েরা এখন যে যে ধান কেটে দিচ্ছে, সেখানে যে কথাবার্তা বলেন, গ্রামের বিভিন্ন বাজারে যান আপনারা, দুই একটা চা খাইতে খাইতে, দুই একজনের চা খাওয়াইতে খাওয়াইতে এই কাহিনীগুলো তুলে ধরেন, মানুষের মাথায় কিন্তু ঢুকে যাবে আগেই ভালো ছিল। এর ভিতরে একটু সাবধান থাকতে হবে যে কিছু কিছু ইউটিউবার আবার শুরু করছে কি জানেন, ইউটিউবার না শুধু বিভিন্ন মিডিয়া শুরু করছে ডাক্তার ইউনূসকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করতে। কেমন দেখেন, ওরা কি বলে যে এই ডিপ স্টেটের খেলা চলতেছে সারা বাংলাদেশে। হ্যাঁ, ডিপ স্টেট শেখ হাসিনাকে নামাইছে, ঠিক আছে, শেখ হাসিনা সরকার গভর্নমেন্টকে ফেলে দিছে। তারপরে ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। ডিপ স্টেট আওয়ামী গভর্নমেন্ট ফেলছে, ডিপ স্টেট ইউনূসকে আনছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে কি আসে, যে ডিপ স্টেট যখন দেখলো যে ইউনুসকে দিয়ে কাজ হচ্ছে না, তখন ডিপ স্টেট ইউনুসকে সরাই দিয়া তারেককে বসাইছে। আসলে মূল কাহিনী ওখানে না,
তার মানে এরা ওই যে ডিপ স্টেট ইউনিভার্সিটি দিয়ে কিছু হচ্ছে না কিন্তু ইউনিভার্সিটি হয় না, ডিপ স্টেট আমেরিকা ইউনিভার্সিটি দিয়ে যা যা পাওয়ার যা যা করার সব করাই নিছে অলরেডি, দেশ বিরোধী চুক্তি থেকে শুরু করে সব করাই নিয়ে ইউনুসে নিয়ে গেছে। এটা হচ্ছে যখন মানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যে ইউনুস সাহেবের আমলে বাংলাদেশের ডিপি স্ট্যাটাস কিছুই করতে পারেনি, উনি দেশের পক্ষেই ছিলেন। এই যে দেশ বিরোধী চুক্তি মুক্তির কিছুই ওনার দ্বারা করানো হয়নি, এটা হচ্ছে ইউনুস ব্যাপার পরিষ্কার করার চেষ্টা করছে কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু পত্রিকা, কিছু কিছু বুদ্ধি বেশ্যা। এরা চোখ কান খোলা রাখেন, ডিপ স্টেটের খেলা এখনো চলছে। তবে হ্যাঁ, নেত্রী যে বলছে 6 মাসের ভেতর আসবে, তার মানে ডিসেম্বরের ভিতরে আসবে, এবং সেটা হচ্ছে জনগণের চাপে, বাংলাদেশের আপামর জনগণের ভালোবাসার চাপেই নেত্রী আসবেন। এবং সেটা উনি যেহেতু বলেছেন যে 6 মাস, 6 মাসই হবে, 6 মাস থেকে 6 দিন 6 সেকেন্ডও বেশি হবে না। এই 6 মাসের ভেতরে দেখবেন ঢাকা এয়ারপোর্টে নামবে, এবং আমরা সবাই সচক্ষে দেখব সেদিন ঢাকা শহর মানুষের বন্যায়, গরিব মানুষের বন্যায়, মেহনতি মানুষের বন্যায় ভেসে যাবে। সেদিন দেখবেন ওই লাঠি বৈঠা আনবে না, মানুষ লাঙ্গল নিয়ে ছুটে আসবে, মানুষ ঘরের থালা বাটি নিয়ে ছুটে আসবে শেখ হাসিনাকে রিসিভ করতে। এটাই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর ওপরে ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত তারেক রহমানের সরকারের, এবং এর ফলে পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় গঙ্গা পদ্মায় ভাঙন তীব্রতর হওয়ার আশঙ্কা। এই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। আমি তাদের বক্তব্য বলার আগে আপনাদেরকে প্রথমে জানাই যে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তটি ঠিক কী। পশ্চিমবঙ্গে গঙ্গার ওপরে ব্যারেজ আছে, যেটাকে আমরা বলি ফারাক্কা ব্যারেজ। ব্যারেজ মানে হচ্ছে বাঁধ, অর্থাৎ জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করা। নদীর মধ্যে সুইচ গেট বসিয়ে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তার জন্য বাঁধ নির্মাণ করা হয়। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত করেছে যে বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে তারা পদ্মা নদীর ওপর একেবারে ফারাক্কার মতো একটি ব্যারেজ তারা তৈরি করবে। এই ব্যারেজ নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে 34,000 কোটি টাকা। এই প্রসঙ্গটি আলোচনায় এসেছে এই কারণে যে বাংলাদেশ সরকারের যে অর্থনৈতিক উন্নয়ন পর্ষদ আছে, যেটাকে সংক্ষেপে একনেক বলা হয়, যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী, সেই একনেকের বৈঠকে বুধবার দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে যে ফারাক্কার মতো বাংলাদেশের অভ্যন্তরেও পদ্মা নদীর ওপর একটি ব্যারেজ নির্মাণ করা হবে, এবং সেই ব্যারেজ নির্মাণ করা হবে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা এলাকায়। এই এলাকাটি পশ্চিমবঙ্গের করিমপুর, যেখান দিয়ে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, নদিয়ার করিমপুর, সেই নদিয়ার করিমপুর থেকে প্রায় 35 কিলোমিটার ভেতরে হচ্ছে বাংলাদেশের এই পাংশা উপজেলা, যেটি রাজবাড়ী জেলার অন্তর্গত। স্বভাবতই সেখানে এখন আনন্দের বন্যা বইছেন সাধারণ মানুষ। তারা খুব খুশি যে তাদের ওইখানে একটি বাঁধ নির্মাণ হবে। একটি বাঁধ নির্মাণকে কেন্দ্র করে অর্থনীতির বড় ধরনের উন্নয়ন হয়, তার কারণ এই কাজ যখন চলবে তখন অনেক মানুষ কাজ পাবেন, এবং বাঁধ নির্মাণের পর এই আশপাশের জেলাগুলিতে, যেটা বলা হচ্ছে যে অন্তত 18টি জেলাতে সেচের জলের সরবরাহ মানে সমস্যা মিটবে। তার কারণ এই বাঁধে, অর্থাৎ শুখা মরশুমের আগে এই বাঁধে জল ধরে রাখা হবে, এবং শুখা মরশুমে সেখান থেকে জল সরবরাহ করা হবে। শুধুমাত্র কৃষিকাজ নয়, একইভাবে পানীয় জল সরবরাহ বা বড় শহরগুলির জন্য যে বিপুল পরিমাণ জলের প্রয়োজন, শিল্পের জন্য যে জলের প্রয়োজন, সেই জলের চাহিদা মেটানো হবে এই জলাধারের জলে, অর্থাৎ এই বাঁধ দিয়ে জল আটকে রাখা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাঁধ যদি বাংলাদেশের অভ্যন্তরে ফরাক্কা নদীর ওপর তৈরি হয়, তাহলে সেটা নিয়ে ভারতের বা পশ্চিমবঙ্গের মানুষের দুশ্চিন্তার কি কারণ থাকতে পারে? দুশ্চিন্তার কারণ একটাই, যে নদীটি অভিন্ন। যে নদীটি পদ্মার যে শাখা, সেটা আসলে গঙ্গারই একটি শাখা। সেই পদ্মা নদী বাংলাদেশের ভেতর দিয়ে প্রবেশ করেছে, এবং মুর্শিদাবাদ এবং মালদা, এই যে যেখান থেকে ফারাক্কা ব্যারেজ, সেই ব্যারেজ থেকে করিমপুর, অর্থাৎ নদিয়ার করিমপুর প্রায় 90-95 কিলোমিটার। এই 90-95 কিলোমিটারের মধ্যে কিন্তু নানান জায়গাতে ভাঙনের সমস্যা আছে।
এবার যদি পদ্মার ভেতরে অর্থাৎ ফারাক্কার মতো আরো একটি ব্যারেজ তৈরি হয় বাংলাদেশের অভ্যন্তরে, অনেকেই মনে করছেন যে এর ফলে এই ভাঙন আরো তীব্রতর হবে। কেন তীব্রতর হবে? তার কারণ জলাধারে জল ধরে রাখার ফলে যে সিল্টেশন বা পলি পড়বে, সেই পলি পড়ার ফলে কি হবে, নদীর নাব্যতা অটোমেটিক্যালি কমতে শুরু করবে, এবং যখন নাব্যতা কমবে তখন এবং এই পলি জমার ফলে মানে রিভারের যে নানান ধরনের যে বৈজ্ঞানিক প্রতিক্রিয়া হয় নদীর অভ্যন্তরে, তার ফলে ভাঙনের প্রবণতা অনেক বাড়বে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উপলব্ধি। এটা সকলে জানেন যে বাঁধ যদি নির্মাণ করা হয় তাহলে বাঁধ নির্মাণের আগে দেখতে হয় যে মানে সম্ভাব্য লোকালয় কি আছে, কোথায় কত মানুষ বাস করেন। তার কারণ এই ধরনের বাঁধ নির্মাণের ফলে একটা সিল্টেশন বা পলি জমার ফলে আশপাশের এলাকাতে ভাঙনের সম্ভাবনা প্রবলতর হয়। এইটা যে হয় তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু ফারাক্কা ব্যারেজ। আপনারা অনেকে হয়তো জানেন যে মুর্শিদাবাদের বা ভাঙনের কথা আমরা সবাই জানি, নদিয়ার ভাঙনের কথা আমরা সবাই জানি, বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের বিস্তীর্ণ অংশেও কিন্তু গঙ্গায় ভাঙন আছে, এবং সেই ভাঙনের একটা অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয় ফারাক্কা ব্যারেজের কথা। বিহারে যখন মুখ্যমন্ত্রী ছিলেন নীতিশ কুমার, তিনি একাধিকবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবিও তুলেছিলেন যে ফারাক্কা ব্যারেজকে ভেঙে ফেলা হোক, কারণ তা না হলে পরে বিহারের বিস্তীর্ণ অংশে, এবং যখন আবার ঝাড়খণ্ড হয়েছে তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের তরফ থেকে, সরকারের তরফ থেকেও একই দাবি এসেছে যে ব্যারেজ ভেঙে ফেলা হোক, না হলে পরে এই যে পলি জমে যাচ্ছে তার ফলে নদীর দুপাশে গিয়ে যে ধাক্কা পড়ছে, সেই ধাক্কার ফলে প্রচুর পরিমাণ জমি তলিয়ে যাচ্ছে নদীতে, যেটাকে আমরা বলি নদী ভাঙন। এখন বিশেষজ্ঞরা যারা এই মানে পদ্মা নদীর বাঁধ সম্পর্কে যারা ওয়াকিবহাল, পশ্চিমবঙ্গে বহু ইঞ্জিনিয়ার, পশ্চিমবঙ্গ সরকারের ইঞ্জিনিয়ার আছেন যারা এই বিষয়টা সম্পর্কে 2022 সাল থেকে ওয়াকিবহাল, কারণ তখন থেকে এই ব্যাপারে প্রাথমিক কাজকর্ম খানিকটা শুরু হয়েছিল। তারা এটা জানেন এবং তারা সেই সময় থেকেই এই বিষয়টি নিয়ে বলার চেষ্টা করেছেন, ভারত সরকারকেও বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশ সরকার ঠিক কি করতে চায়, এই বিষয়টা যেন দ্বিপাক্ষিক বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আমি যেটা খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার কিছু তাদের রিপোর্ট, কারিগরি রিপোর্ট, অর্থাৎ বাঁধটা তারা কোথায় নির্মাণ করতে চায়, কিভাবে নির্মাণ করতে চায়, কতদিনের মধ্যে নির্মাণ হবে, কত জল তারা সেখানে শুখা মরশুমে ধরে রেখে বা বর্ষার সময় কত জল ধরে রেখে তারা শুখা মরশুমে দিতে চায়, এই গোটা বিষয়গুলি নিয়ে বাংলাদেশ সরকারের কিছু রিপোর্ট তারা ভারত সরকারের কাছে দিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার, বিহার সরকার, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এবং ভারত সরকারের জলসম্পদ উন্নয়ন মন্ত্রককে নিয়ে এই জন্য একটা কমিটিও হয় বাংলাদেশের রিপোর্টগুলি খতিয়ে দেখার জন্য। কিন্তু আমি যেটা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গের বিগত সরকারের কাছে এই ব্যাপারে ওই কমিটির মিটিংয়ের যে প্রস্তাব এসেছিল, সেই কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধিত্ব করেননি। ফলে ওই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছিল, ভারত সরকার কি সিদ্ধান্ত করেছিল, বা বিহার সরকার কি বলেছিল, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কি বলেছিল, এই বিষয়গুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানে ইঞ্জিনিয়ারদের মোটের ওপর অজানা। যদিও সেটি সরকারিভাবে অজানা, কিন্তু তারা বেসরকারি সূত্রে যেটা শুনেছেন যে এই ধরনের ব্যারেজ নির্মাণের ব্যাপারে বাংলাদেশের যেমন ফারাক্কা ব্যারেজ নিয়ে আপত্তি ছিল, তেমনি এই ধরনের ব্যারেজ নির্মাণের ব্যাপারে ভারত সরকারেরও আপত্তি আছে। কোনো ইঞ্জিনিয়ার এটাও মনে করেন যে দীর্ঘমেয়াদে পদ্মা নদীর ওপর বাংলাদেশে যে ব্যারেজ নির্মাণ হবে, সেই ব্যারেজ নির্মাণের ফলে পলি পড়ে পড়ে এমন অবস্থা তৈরি হতে পারে যে একটা সময় জলের ব্যাকফ্লো থেকে ফারাক্কা ব্যারেজেরও ক্ষতি হতে পারে। এই সম্ভাবনাও তারা উড়িয়ে দিচ্ছে না, বিশেষ করে বর্ষাকালে। তার কারণ এটাতে এইভাবে নদীর ওপর যদি জলাধার তৈরি করা হয়, জল ধরে রাখা হয়, তাহলে নদীর বিস্তীর্ণ অংশে দীর্ঘ সময় ধরে পলি জমতে জমতে প্রায় 20-30 মিটার পর্যন্ত পলি জমে যাওয়ার সম্ভাবনা থাকে। আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে ইরিগেশনের বা সেচের ইঞ্জিনিয়াররা তারা বিভিন্ন রিপোর্টে দেখেছেন, গ্লোবাল এক্সপিরিয়েন্স যেটা আছে, বৈশ্বিক ধারণা বা বৈশ্বিক দৃষ্টান্ত যেগুলি আছে বিশ্বের নানান দেশে, যে
20-30 মিটার পর্যন্ত পলি জমে যাওয়া কোনো অসম্ভব কিছু নয়। ফলে বাংলাদেশের অভ্যন্তরে এই যে সিদ্ধান্তটি বাংলাদেশ সরকার নিয়েছে, গতকাল নিয়েছে, এবং তার ফলে বাংলাদেশের ওই এলাকায় অর্থাৎ বাংলাদেশের মধ্যভাগে বা বলা চলে যে মানে বাংলাদেশের উত্তর প্রান্তের শুরুতে ওই এলাকাতে মানুষের মধ্যে তুমুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সেখানে যে লাগোয়া জেলাগুলি যেগুলি এই বাঁধ নির্মাণের ফলে উপকৃত হবে, এই ব্যারেজ নির্মাণের দ্বারা উপকৃত হবে, সেই জেলার মানুষেরা তারেক রহমানের সরকারকে ধন্যবাদ দিচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন। এটাই স্বাভাবিক যে তাদের জন্য এটা একটা বিরাট বড় সুখবর। কিন্তু এই রিপোর্টটি সম্পর্কে আমি পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে যেটুকু যা বুঝেছি, যে তারা মনে করছেন যে এটা যথেষ্ট অ্যালার্মিং পশ্চিমবঙ্গের জন্যে। তার কারণ গঙ্গা পদ্মা এই যে অর্থাৎ ফারাক্কা ব্যারেজ থেকে যে নদী বেরিয়ে এসছে মানে করিমপুর পর্যন্ত, সেই করিমপুর পর্যন্ত এক বাদিকটা হচ্ছে বাংলাদেশ, ডান দিকটা হচ্ছে ভারত। নদিয়া এবং মুর্শিদাবাদ অংশে গঙ্গাতে ভাঙনের সমস্যা আমরা সবাই জানি, যে লাখ লাখ মানুষ, হাজার হাজার পরিবার বিপন্ন হয়েছে। এখনো মাঝে মধ্যেই ভাঙন হয় এবং সেই ভাঙনের ফলে বিপুল এলাকা এবং বিপুল সম্পদ বিনষ্ট হয়। প্রচুর ঘর বাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজ, ধর্মীয় স্থান, উপাসনা স্থল সেগুলি সব নদীতে তলিয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশ সরকার যে জায়গাতে ব্যারেজটা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তার ফলে একেবারে প্রত্যক্ষভাবে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে, গঙ্গা পদ্মায়, এবং তার ফলে প্রবলভাবে ভাঙনের সমস্যা বেড়ে যাবে এই আশঙ্কা বিশেষজ্ঞরা করছেন। ফলে আগামী দিনে দেখা যাক যে গঙ্গার জল চুক্তি নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় এই প্রসঙ্গগুলি আসে কিনা। ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি পরিবেশ নিয়ে কাজ করে, নদী নিয়ে কাজ করে, এই ধরনের দুটি আন্তর্জাতিক মানের এনজিও বা অসরকারি প্রতিষ্ঠান, তারা কিন্তু বাংলাদেশ সরকারের এই ভাবনা, অর্থাৎ যবে থেকে এই ধরনের ভাবনা চিন্তা শুরু হয়েছিল তখন থেকেই তারা আপত্তি করে আসছে যে এটা কোনো সলিউশন হবে না। তাদের বক্তব্য হচ্ছে যে আবার গঙ্গার জল থেকে যদি কোনো বাড়তি জল আদায় করা যায় সেটাই উপযুক্ত সলিউশন, বরং এইটা হলে পরে বাংলাদেশও মানে লাভবান হবে না, কারণ বাংলাদেশের অভ্যন্তরেও এই ভাঙনের সমস্যা একটা ভয়াবহ রূপ নেবে। যদিও সরকারের তরফে বা বাংলাদেশের কারিগরি বিভাগের সেচ দপ্তরের লোকজনদের একাংশের বক্তব্য যে এই যে জলাধারের জল যেটা ধরে রাখা হবে, সেই জলাধারের জল বেশ কয়েকটি স্থানীয় নদীতে প্রবাহ বাড়ানো হবে। তার মধ্যে ভৈরব, মধুমন্তী এরকম বেশ কিছু নদী আছে। সেই নদীগুলিতে কপোতাক্ষ এরকম বেশ কিছু নদী আশপাশ দিয়ে বয়ে যাচ্ছে। সেই নদীগুলিতে যদি জলপ্রবাহ বাড়ানো যায় তাহলে এই মিষ্টি জল শেষ পর্যন্ত বাংলাদেশের সুন্দরবন এলাকায় পৌঁছবে, এবং সুন্দরবনের নদীগুলিতে যে লবণাক্ততার যে প্রবণতা, অর্থাৎ অতিরিক্ত লবণাক্ত হয়ে গেছে, তার ফলে ইলিশ মাছ সহ বিভিন্ন মাছ যথেষ্ট পরিমাণে হচ্ছে না, জীববৈচিত্র্য বিনষ্ট হয়েছে, সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। কেউ কেউ এমনও বলছেন যে এর ফলে পশ্চিমবঙ্গেরও সুন্দরবন এলাকা খানিকটা উপকৃত হবে, যে সেখানে মিঠা জলের প্রবাহ হয়তো বাড়বে। তার কারণ দুই দেশের সুন্দরবন একেবারে জাস্ট অলিখিত অদৃশ্য প্রাচীর আছে সেখানে। আসলে নদীগুলি পরস্পরের সঙ্গে যুক্ত, ফলে বাংলাদেশের অংশে যদি নদীগুলিতে মিঠা জলের প্রবাহ বাড়ে তার উপকার আবার পশ্চিমবঙ্গের অংশের নদীগুলিও পাবে। কিন্তু বিশেষজ্ঞরা, সেচ দপ্তরের বিশেষজ্ঞদের সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে ভাঙন। তার কারণ এই স্বাধীনতার পরবর্তী সময় থেকে মালদার একাংশ, মূলত মুর্শিদাবাদ এবং নদিয়া, এই দুটি জেলাতে কিন্তু ভাঙনের ফলে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নদীতে তলিয়ে গিয়েছে। সেচ দপ্তরের
হাজার হাজার কোটি টাকার বাজেট নষ্ট হয়েছে বোল্ডার ফেলতে গিয়ে, কিন্তু কখনোই কোনো সুরাহা হয়নি। তবে দীর্ঘ প্রচেষ্টার পর বিগত কয়েক বছর ধরে ভাঙনের সমস্যা অনেকটা তুলনামূলকভাবে অনেকটা কম। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ যে এলাকাতে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যেটা অলরেডি চূড়ান্ত হয়ে গেছে, তার কারণ বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বাঁধ নির্মাণের সিদ্ধান্তকে সিলমোহর দেওয়া হয়েছে। ফলে এখন এটা শুধুমাত্র বাস্তবায়নের বাকি এবং তার জন্যে আর্থিক সংস্থান করাই বাকি। পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন যে পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে ভারত সরকারের সঙ্গে কথা বলা, যাতে গঙ্গার জলবন্টন চুক্তিতে বাংলাদেশের এই যে পদ্মার ওপরে ফারাক্কার মতো ব্যারেজ নির্মাণের যে সিদ্ধান্ত, সেইটার খুঁটিনাটি নিয়ে যেন আলাপ আলোচনা করা হয় এবং ভারতের বিপদ বা নদিয়া মুর্শিদাবাদের যে বিপদের আশঙ্কা করা হচ্ছে, সেই বিষয়গুলি নিয়ে যাতে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা করা হয়, এই বিষয়টা বিশেষজ্ঞরা বলছেন। এখন দেখা যাক পশ্চিমবঙ্গের সরকার তারা এই বিষয়ে আগামী দিনে কি করে। ভারত সরকারই বা আগামী দিনে বাংলাদেশের সঙ্গে আলোচনায় এই ব্যারেজ নির্মাণের প্রসঙ্গ আনে কিনা, এটাই এখন দেখার অপেক্ষা। আমি শুধু বিশেষজ্ঞদের উদ্বেগ উৎকণ্ঠার কথা বললাম। আবারও শেষ করি, পদ্মা নদীর ওপরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত থেকে 30-35 কিলোমিটার দূরে ফারাক্কার মতো একটি ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের সরকার। সেচ বিশেষজ্ঞরা, নদী বিশেষজ্ঞরা মনে করছেন এর ফলে পশ্চিমবঙ্গের নদিয়া এবং মুর্শিদাবাদে গঙ্গা পদ্মার ভাঙনের সমস্যা তীব্রতর হবে। নমস্কার।